দর্শক আসসালামু আলাইকুম। আমি মুক্তাদির রশিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রোমিও স্পিকে। অনেক দিন পরে হাজির হলাম। এর ভেতরে হসপিটালে ছিলাম বেশ কিছুদিন এবং রেগুলার কোনো ভিডিও তৈরি করতে পারিনি। তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আজকের টপিক ইতিমধ্যে আপনারা দেখেছেন। কিন্তু যেটা দিয়ে আমি আসলে একটু শুরু করতে চাই যে বাংলাদেশে আসলে ইন্টেলিজেন্স এজেন্সি বা গোয়েন্দা সংস্থা তারা তাদের সম্পর্কে মানুষের পার্সপেক্টিভটা কী এবং আমি আজকে ব্যাখ্যা করব যে আমি ঠিক কী কারণে গোয়েন্দা সংস্থাগুলোর আহ, সংস্কার চাই এবং সেটা সংস্কারটা কিভাবে হতে পারে, কাদের মধ্য দিয়ে হতে পারে, কে করবে সংস্কার, সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওটি। ডেভিড বার্গম্যান একজন ব্রিটিশ সাংবাদিক, বাংলাদেশে দীর্ঘ বছর ধরে কাজ করছেন। তিনি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের নাম শুনেছেন। ডেভিড বার্গম্যান বাংলাদেশে দীর্ঘদিন বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করেছে। এখন উনি আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলোর জন্য কাজ করেন এবং মূলত কনসালটেন্সির কাজটা করেন। তো ডেভিড বার্গম্যান নিয়ে বাংলাদেশে অনেক মিথ ছিল। তার একটা হচ্ছে খুব ইন্টেলিজেন্সের সাথে সম্পৃক্ত। যেহেতু আমি আজকে গোয়েন্দা সংস্থাগুলোর বিষয় নিয়ে আলোচনা করব, তাই ধারণা করছি যে তাই মনে করেছে যে এই আলোচনাতে এই গল্পটা দিয়ে আমি শুরু করতে পারি। তাহলে কী সেই গল্পটা? ডেভিড বার্গম্যান বাংলাদেশে উনি সাইকেল চালাতেন। সাইকেল চালিয়ে চালিয়ে বিভিন্ন জায়গায় যাইতেন এবং বিশেষত উনি যখন নিউ এজে ছিলেন আমার কলিগ, তখন রেগুলার উনি সাইকেলে করে তার বেইলি রোডের বাসা থেকে আসতেন বা যেখানে সোর্সের সঙ্গে দেখা করতেন সেখান থেকে আসতেন। তো ওনাকে নিয়ে মিথ ছিল যে ডেভিড বার্গম্যান সাইকেলে কোনো তালা লাগান না বা সাইকেল উনি রেখে চলে যান। তার কারণটা হচ্ছে যে ওনাকে সবসময় গোয়েন্দা সংস্থার সদস্যরা ফলো করে এবং যেহেতু ফলো করেন তাই উনি ওটা তালা লাগানোর কোনো প্রয়োজন বোধ করেননি। এই কারণে উনি সাইকেলটা রেখেই চলে যেতেন যাতে গোয়েন্দা সংস্থার লোকজন পাহারা দিবে। সংস্থা তাকে এতটা বেশি ফলো করতো যে এটার এক ধরনের পজিটিভ দিক তার জন্য হয়ে উঠেছিল। তো আসলে ঘটনাটা ছিল মিথ এবং বাংলাদেশে থেকে উনি যখন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন, তখন ব্রিটেনে যখন ছিলেন, ব্রিটেনে যেয়েও কিন্তু ওনার সাইকেল উনি চালাতেন এবং ওনার সাইকেল বেশ কয়েকবার চুরিও হয়েছে। বাংলাদেশে হয়েছে কিনা সেটা জানতে পারিনি। এরকম চটকদার গল্প বিভিন্ন মানুষ এবং গোয়েন্দা সংস্থা নিয়ে সবসময় থাকতো। আজকে আমি আসলে এই আলোচনাটা কেন করছি? এই আলোচনাটা করার সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির যে সেকশনটা খুবই পপুলিস্ট আইডিয়া প্রমোট করে, তারা হঠাৎ করে খুব চিল্লাপাল্লা করছেন। বিশেষত তারা বলা শুরু করলেন এই গোয়েন্দা সংস্থার কারণে নিউজ হচ্ছে, গোয়েন্দা সংস্থার কারণে এটা হচ্ছে, গোয়েন্দা সংস্থা যদি এখনও না থামে তাদের হেডকোয়ার্টার ভেঙে দেওয়া হবে, এরকম ব্লা 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 অনেক কিছু বলা শুরু করে দিয়েছেন। তো আমার কাছে জিনিসটা মনে হয়েছে যে আসলে এইটা দুইটা দিক আছে। একটা হচ্ছে যে এনসিপির যেহেতু নিজস্ব কোনো বয়ান নেই বা তাদেরকে যারা চালায় বা তাদেরকে যে সমস্ত বুদ্ধি বা আমি বলবো যে কুবুদ্ধি দিয়ে এই দলটাকে গঠনে সহায়তা করে, তারা মূলত একটা পপুলিস্ট পার্টি। সো পপুলিস্ট পার্টি হওয়াতে কী হয়, গ্লোবালি যারা পপুলিস্ট পার্টি তাদের একটা কমন টেন্ডেন্সি থাকে বা কমন ক্যারেক্টার থাকে যে তারা এন্টি এস্টাবলিশমেন্ট হয়। তাহলে আপনাকে এন্টি এস্টাবলিশমেন্ট প্রমাণ করতে হলে কী করতে হবে? ভাই আমি কিন্তু ডিজিএফআই বিরুদ্ধে। এখন ডিজিএফআই বিরুদ্ধে বললে এটা খুব আপনার কাছে কিন্তু থ্রিলিং লাগবে। সো আপনি ডিজিএফআইয়ের বিরুদ্ধে প্রোটেস্ট করতেছেন দ্যাটস ভেরি গুড, বাট এইটা দিয়ে আপনি আসলে কী করতে যাচ্ছেন? আপনি কি ডিজিএফআই বন্ধ করে দিতে যাচ্ছেন, ভেঙে দিতে যাচ্ছেন? তাইলে তো আপনি আপনার স্টেটের এগেনস্টে এক ধরনের জিহাদ ঘোষণা করতেছেন, তাই না? আপনি তো ইউ ডোন্ট ওয়ান্ট এনি চেঞ্জেস দেয়ার। এবং কী ধরনের চেঞ্জ চান আপনি সেটা কিন্তু বলেনি। আমি চেঞ্জ চাইতেছি, কী চেঞ্জ চাইতেছেন আপনি নিজেও জানেন না। আর একটা জিনিস হচ্ছে যে খুব হাস্যকর, সেটা হলো যে এই যে আপনি ডিজিএফআই বলেন বা গোয়েন্দা সংস্থাকে এনিমি বানাচ্ছেন, এইটার মধ্যে দিয়ে একটা খেলা হচ্ছে। এইটা দিয়ে আপনি ধরেন খুব সহজে ডিভাইড করতে পারবেন। দেখবেন যে একজন ফরাসি পীর আছেন, উনি সবাইকে কচুক্ষেতি বলেন। তারপরে ধরেন আপনি যদি সেনাবাহিনীকে নিয়ে কিছু বলেন যে হ্যাঁ ভাই আমি চাই যে বাংলাদেশের সেনাবাহিনী সক্ষম হোক এবং এর যোগ্যতা সম্পন্ন হোক, এর প্রফেশনাল হোক, তখনই আপনাকে বলে দেবে আপনি কচুক্ষেতি। এবং আপনি তখন চুপসে যাবেন, আরে ভাই আমি তো চাই আমার
দেশের আর্মি সংগঠিত হোক, আমার প্রফেশনাল হোক, আমার পুলিশ প্রফেশনাল হোক, এই কথা বললে পরে আপনাকে সহজে এলিমিনেট, সো দ্যাট আপনি যারা দক্ষিণপন্থীরা এটা দিয়ে কিন্তু একটা উল্লাস পায় যে ভাই দেখছো আমরা যে ভবিষ্যতে কিছু ওদেরকে নিয়ে কিছু বলি এটা তেমন দোপে টিকবে না বা কেউ কোনো করবে না, বরঞ্চ উল্টা আমাদের পক্ষে লোকজন সবসময় থাকবে। এইটা হচ্ছে খুবই সস্তা এটা কৌশল। আমার ঠিক মনে আসতেছে না এটা কে কোথায় কীভাবে করছে, বাট রিসেন্ট টাইমে আপনি দেখবেন যে এই যে পাকিস্তানে ইমরান খান যে পপুলিস্ট লিডার, সে কিন্তু এই টেকনিকগুলো বেশ ভালোভাবে আয়ত্ত করছে, ফলে তাকে নিয়ে কিন্তু ইয়াং জেনারেশনের ভিতরে একটা থ্রিল কাজ করে। এবং বাংলাদেশে ওই যে দেখছেন না ক্যাপ্টেন বাংলাদেশ, সে হঠাৎ করে আপনাদের মনে হলো যে ভাই তার মতো মানে এন্টি এস্টাবলিশমেন্ট ফিগার আর নাই। আজকে আমি বলার চেষ্টা করব, আবার আর্গু করার চেষ্টা করব কেন আমি গোয়েন্দা সংস্থাগুলোর এক ধরনের সংস্কার চাই। দেখুন, শেখ হাসিনা শাসনামলে আমাকে বহুবার ডিজিএফআই হেডকোয়ার্টারে ইন্ট্রোগেশন করা হয়েছে, খুব বাজেভাবে করা হয়েছে, ঝাড়ি মারা হয়েছে, ধমকানো হয়েছে। আনফর্চুনেটলি আপনাদের আয়নাঘরে আমাকে রাখা হয় নাই। বাট যাকে আমাকে বহুবার যখন জিজ্ঞাসাবাদ করছে, তার এক পর্যায়ে আমি একবার জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আমার একটা জিনিস বলেন তো, আপনি আমারে কেন জিজ্ঞাসাবাদ করতেছেন? তো সে যে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে সে না একটু ভড়কে গেছে, যারে এই সবাই জিজ্ঞাসাবাদ করার সময় গলা টলা শুকায় যায়, আর এ উল্টা আবার জিজ্ঞাইতেছে যে কেন আমি তাকে করছি। তো সে বললো যে দেখেন আমাদেরকে বলা হয়েছে। তো আমি বললাম যে দেখেন আমার তো রিপোর্টের জন্য আপনারা ইন্ট্রোগেশন করতেছেন, সো ওয়াই ডোন্ট ইউ সেন্ড আ রিজয়েন্ডার ফর দ্যাট, এবং রিজয়েন্ডার যদি আপনারা দিতেন আমি রিজয়েন্ডার ছাপাই দিতাম, বা আমার রিপোর্টে কি কোনো ভুল আছে, কোনো মিসইনফরমেশন, কোনো ডিসইনফরমেশন, সো আই ক্যান রাইট অন বা হয়তো কোনো ফেক ইনফরমেশন। তা বলছেন না ভাই আপনার কোনো নেই, বেসিক্যালি আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে। আমি তখন বলছি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তখন ছিল ওই যে আপনাদের মনে আছে না শাহরিয়ার আলম এরকম গোপাল, একটা খুবই খ্যাত টাইপের অসভ্য টাইপের একটা লোক। আই এম সরি টু সে, মানে এত খারাপ লোক আমি দেখিনি। এত মানে ফোন করলেও মানে যদি আপনার বিরোধী মত বা ভিন্ন মতের হইতো তাহলে আপনার সাথে এমন ব্যবহার করতো, মানে মনে হতো যে আপনি একটা চাকর বারক। যাকে এই মানুষ আল্লাহ খবর পাইছি যে সেই আমাকে মূলত ইন্টেলিজেন্সকে দিয়ে এই ইন্ট্রোগেশন করাইছে। কারণ আমার এক ডিপ্লোম্যাট ফ্রেন্ড বলছিল যে মানে ইউরোপিয়ান ডিপ্লোম্যাট ফ্রেন্ড, সে আমাকে বলছিল যে আমার টুইটারে সে কমেন্ট করছে দেখে তারে ফোন করছে যে কেন আমি ওইখানে কমেন্ট করতেছি, মানে ওয়াই ডু আই গেট সো মাচ নো কাইন্ড অফ অ্যাটেনশন ফ্রম দ্য ওয়েস্টার্ন ফ্রেন্ডস। সো এই হইতেছে আপনার একটা বর্ণনা দিলাম। এরকম আরও বার ইন্ট্রোগেশন হয়েছে, বিভিন্ন ধরনের কথা হচ্ছে, এবং কী কী হয়েছে সেগুলো বলতে গেলে মানে একটা আলাদা এপিসোড করা লাগবে, বাট ওইটা মানুষের শোনার আগ্রহ আসলে এগুলো একটা ধরেন অনেকে ভাববে যে আমি এগুলা বেচে বুঝে হয়তো কোনো ধান্দা করতেছি। যেহেতু আমি জাতীয় নিরাপত্তা নিয়ে রিপোর্টিং করি, তো আমার গোয়েন্দাদের সাথে কম বেশি ভালো সম্পর্ক বিভিন্ন সময় হয়েছে, বাট আমি তাদেরকে এক ধরনের মানে আমার ক্যাটাগরি আছে যে এই ধরনের ওই লোক এরকম, ও তথ্য এরকম, ও উনি ভালো না মন্দ, এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো ধরুন আপনারা আজকে যে পপুলিস্ট যারা, বিশেষ করে এই যে আমার ধরেন নাসিররা যারা করতেছে, ক্যাম্পেইন করতেছে, ইভেন আজকে হাসনাতের লেখা দেখলাম, হাসনাতও দেখলাম যে খুব গোয়েন্দা সংস্থার করে গালাগালি করে করতেছে। সো আমার কাছে জিনিসটা টু বি ভেরি অনেস্ট, আমার কাছে তো আমি আগেই বলছি এটা অনেস্ট, এবং এই ধরনের সেন্টিমেন্ট কিন্তু খোদ আমেরিকাতেও আছে। এবং আমি তো ভাই রেবেল না, আমি হচ্ছে কি, আমি চাই যে বাংলাদেশে যে অর্গানাইজেশনই থাক সে ফাংশন করুক, এবং সে সামহাট যেন পলিটিক্যাল, অফকোর্স সে পলিটিক্যাল হবে, কিন্তু অবশ্যই যেন সিস্টেমেটিক্যালি প্রফেশনালি কাজ করে। তো প্রফেশনালি আসলে কাজ খুব একটা করে না, কারণ যাদেরকে দেওয়া হয় তাদের বড় অংশই আসলে এইখানে আসে এক ধরনের হয় পিকনিক করতে, ধরেন আর্মি থেকে যারা এনএসআইতে যায় তাদের একটা বড় অংশ হচ্ছে পিকনিক করতে চায়, যে হ্যাডম দেখাইতে হবে, নির্বাচনগুলো ভণ্ডুল করতে হবে, নষ্ট করতে হবে, এনডিপিকে দিয়ে আর একটা ভুয়া পার্টি বানায় নির্বাচন করাইতে হবে, এইগুলো আগডুম বাগডুম এইগুলো কাজ করে। আর ধরেন লাক্সারি ওই যে সোর্সের টাকা দেয়, সোর্স মানি মায়েরা বইয়ের জন্য শাড়ি কিনতে হবে, সোর্স মানি মায়েরা দিয়ে এফএসদেরকে টাকা না দিয়ে সেই টাকা দিয়ে নিজের ফুটানি করে বেড়ানো, এই সমস্ত মানে, অথবা সাংবাদিক 4-5টা পাইলে তাদেরকে ধরেন পাঞ্জাবি টাঞ্জাবি আগডুম বাগডুম কিনে দেওয়া, এইগুলো হচ্ছে সস্তা কাজ করে।
এমনিতেই মিডিওকাররা যে ধরেন লেড একটা অর্গানাইজেশন এবং সেটার কোনো ভিশন নাই, ফলে যেটা হয় ওভার দ্য ইয়ার এই অর্গানাইজেশনগুলো সরকারের একটা মাসল ম্যান হয়ে যায় আর যা ইচ্ছা তাই করা। তো এইটা তো আসলে গণতন্ত্রের জন্য সামহাট ভালো না, কারণ আপনার ডার্টি জব করার জন্যে স্টেটের অনেক পলিসি হয়তো নিতে হয়, কিন্তু সেইটারও কিন্তু একটা মেকানিজম আছে। এখন আসেন যে এই যে যারা মনে করেন এখন খুব বেশি চিল্লাইতেছে এবং বলতেছে যে ভাই ডিজিএফআই ভাঙতে হইব, ডিজিএফআই থাকবে না, এইসব আস্তবস্ত মানে অ্যাবলিশ করেন ডিজিএফআই এনএসআই, এইটা আসলে হয়েছে কি এদের মনিব এদেরকে যেটুকু শিখাই দিছে সেইটুকু বলছে, তার পরেরটুকু কি সেটুকু আসে জানে না। এইটা আমি আপনাদেরকে একটু ধারণা দিই। 2010 সালের দিকে আমি জার্মানিতে যাই। জার্মানিতে গিয়ে আমার সেই প্রোগ্রামটাতে খুব দারুণ প্রোগ্রাম, ধরেন উইকিলিক্সের এডিটররা, কোফাউন্ডাররা, খুব হাই প্রোফাইল জায়গা থেকে লোকজন আসছে আমাদের ক্লাস নিতে, অ্যান্ড দ্যাট ওয়াজ ফ্যাবুলাস। মানে এত দারুণ একটা কোর্স, যেটা 1-2 বছর হওয়ার পরে বন্ধ হয়ে যায় যদিও। তো যাই হোক, ওইখানে থাকাকালীন সময় আমি বার্লিনে স্ট্যাসি মিউজিয়ামে গেলাম। স্ট্যাসি হচ্ছে ওদের সিক্রেট পুলিশ অ্যান্ড স্পেনার, মানে ন্যাশনাল ছিল হচ্ছে ইস্ট জার্মানির স্টেট সিকিউরিটি সার্ভিস। তো এইটা 1950 সাল অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে থেকে 90 সালের জানুয়ারি মাস পর্যন্ত, মিড অফ জানুয়ারি এটা চলছে, এবং দীর্ঘ সময় এরা কমিউনিস্ট লেড, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে ইস্ট জার্মানি সেটা হচ্ছে কমিউনিস্টদের আগে, এবং এদের মডেলটা ছিল অনেকটা কেজিবি যেভাবে কাজ করে কেজিবির সাথে মিলায় এরা কাজ করতো। সো এদের যে মানে স্পেনাস, এইটা আপনারা মানে ভাবতেও পারবেন না। এরকম দেখা যাচ্ছে যে কোটের ভিতরে একটা বাটন, সেই ভেতরে হচ্ছে স্পিকার দেওয়া, এরকম মানে আপনি যদি কখনো সুযোগ হন, এইখানে মিউজিয়াম আছে সেই স্ট্যাসি হেডকোয়ার্টারের নিচের যে মানে গ্রাউন্ড ফ্লোরটা, মিউজিয়াম বানাইছে, কীভাবে গাছের গুঁড়ির ভিতরে স্পাই ইকুইপমেন্ট রেখে দিছে, কীভাবে তারা ওভার হেয়ার করতো, বাক করতো, এগুলো সব কিছু এখানে দেওয়া আছে। এটা আজ থেকে মানে শেখ হাসিনার আমলে যখন এনটিএমসি কাজগুলো করতো বা ডিজিএফআইগুলো কাজ করতো বা আমাদের ফোন টোনগুলো হ্যাক করতো, আমি যেহেতু স্ট্যাসি মিউজিয়াম 2010 গেছি, সো আমার কাছে কিন্তু সব কিছু মনে হতো যে এই দেখো শালা জার্মানির মতো, এই দেখো জার্মানির মতো কাজ করতেছে। স্ট্যাসির সবচাইতে ভয়ঙ্কর দিকটা যেটা ছিল, তারা তো নিজেরা টর্চার করতেছে, মারতেছে, হুমকি দিচ্ছে, ক্রসফায়ারের মতো ঘটনাও ঘটতেছে, বাট দ্য ওর থিং ওয়াজ তারা জার্মানির যে ফার রাইট গ্রুপগুলো, টেরোরিস্ট গ্রুপগুলো ছিল, ফার রাইট টেরোরিস্ট গ্রুপ, তাদেরকে ব্যাকিং বা তাদের ব্যাকিংয়ে বিভিন্ন কাজ করতো, হুইচ ওয়াজ মানে আনবিলিভেবল। এই কথাগুলো কেন বলছি, যে গোয়েন্দা সংস্থাগুলো যদি এই ধরনের কাজে ইনভলভ হয়ে যায়, এর যে ম্যানুয়ালগুলো, এটা ইউরোপ আমেরিকাতে আসলে যা প্র্যাকটিসগুলো দেখে সেইগুলোই বাংলাদেশের মতো দেশগুলো প্র্যাকটিস করে। ফলে গোয়েন্দা সংস্থার যে পরিবর্তন, সেইটা কিন্তু হঠাৎ করে আপনার হয় নাই, বা হঠাৎ করে তারা মনস্টার হয়ে গেছে, বা হঠাৎ করে তারা ভালো হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব না। তো এইটার জন্য কি হয়েছিল আপনাকে, এরপরে যখন 1990 সালে আপনার স্ট্যাসিকে রিজলভ করে দেওয়া হয়, ওর কিছু অফিসারকে পানিশমেন্টের ভিতরে নিয়ে আসলো তাদের ক্রাইমসের জন্য, তারপর এটাকে মিউজিয়াম বানিয়ে ফেললো, এবং এখন ওইটার ফুল মানে ফার্স্ট ফ্লোর বাদে রেস্ট অফ দ্য 1400 বা 20 তলা বিল্ডিং, আমার মনে নেই এক্স্যাক্টলি, এই মিউজিয়ামের ওই পুরাটা এখন ন্যাশনাল আর্কাইভ হয়ে গেছে। এখন এইটা ওরা করতে পারছে, এটা কেন করতে পারছে, এটা আর বাংলাদেশ কেন পারবে না? ওইখানে ওটা করতে পারছে বিকজ কমিউনিস্টদের সাথে ক্যাপিটালিস্টদের সংঘাতের কারণে, অর্থাৎ আমেরিকা যখন ওইটাকে টেক ওভার করে নিল, বা প্রো আমেরিকানরা যখন এটা ইউএসের সাইড যখন এটাকে নিতে পারলো, তখন তারা দেখলো যে এদেরকে রাখার আর কোনো সুযোগ নেই। এখন এটা তো ভাই কোল্ড ওয়ারের ফেনোমেনা ছিল, তাই না? কোল্ড ওয়ারের ফেনোমেনা 90s পর্যন্ত ছিল, সো মানে 80s শেষ পর্যন্ত ছিল, সো ইট ওয়াজ পসিবল। বাট হোয়াট অ্যাবাউট বাংলাদেশের এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, এরা তো গ্লোবাল যে সিকিউরিটি অ্যাপারেটাস, সিআইএর সঙ্গে কাজ করতেছে, রয়ের সঙ্গে তাদের যোগাযোগ কোলাবোরেশন হচ্ছে, চাইনিজ ইন্টেলিজেন্সের সাথে, আপনার রাশিয়ান ইন্টেলিজেন্সের সবার সাথে তাদের কমিউনিকেশন থাকে। ফলে কারোর প্রতি যে একদম ফুল ডিপেন্ডেন্সি যদি থাকতেই হয়, সেটা হচ্ছে সিআইএর সঙ্গে। তাহলে সিআইএর যে টেন্ডেন্সি বা মানে চেঞ্জেস ওভার দ্য ইয়ার, সেটা কি পরিবর্তন হয়েছে? যদি ওইখানে পরিবর্তন না হয়, বাংলাদেশে পরিবর্তন হওয়াটা খুব ডিফিকাল্ট। তারপরেও
এইটা আমেরিকানরা তখন প্রেশার দিবে, আমেরিকানরা বেশি প্রেশার দেওয়া শুরু করবে বা এটা নিয়ে বাংলাদেশের সিভিল সোসাইটিরা হাউখাউ শুরু করবে যদি দেখে যে বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সি, বিশেষ করে ডিজিএফআই এবং এনএসআই আরও বেশি রকমের প্রো চায়না হয়ে যাচ্ছে। প্রো ইন্ডিয়ান হইলে কিন্তু আমেরিকার কোনো টেনশন নেই, প্রো চায়না হইলে তার মাথা কিন্তু খারাপ হয়ে যায়। সো এই ফেনোমেনাটা জাস্ট ব্যাক ইন ইউর মাইন্ড, এইটা আপনারা রাখেন এবং এইটা কিন্তু হওয়ার পসিবিলিটি আছে। কারণ যে দক্ষিণপন্থীদের যে এক ধরনের সমর্থন, পলিশ দক্ষিণপন্থীরা যারা শিক্ষিত, আগেই বলেছি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকাতে পড়ে আসে যে সমস্ত উচ্চশিক্ষিত আরবান মিডল ক্লাস প্লাস এলিটস উইথ দেয়ার হায়ার এডুকেশন, এরা কিন্তু ধরেন ওয়েস্টার্নদেরকে বোঝাইতে সক্ষম হচ্ছে যে ভাই আমরা কিন্তু ডেমোক্রেটিক আনবো, কিন্তু ভেতরে ভেতরে তারা বেসিক্যালি ফার রাইট। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে ওই সময় আসলে এইটা সম্ভব ছিল, কিন্তু এখন তো ভাই রাশিয়া বা ইউএসএসআর এর মতো ফেনোমেনা নাই। তাহলে আমি মনে করি যে এরপরে যেহেতু আপনারা চাইলে এটা কিছুই হবে না, আপনারা হাউখাউ করবেন, 2 টাকা দিয়েও চেঞ্জ হবে না। কিন্তু আমি তো পরিবর্তন চাই। আমি কি পরিবর্তনটা চাই? আমি পরিবর্তনটা চাই যে এর ভেতরে সংস্কারটা হোক। আমি কিন্তু অনেকগুলো, এই ভিডিওটা করার আগে বেশ কিছু গোয়েন্দা সংস্থার অফিসারদের সাথে কথা বলছি, বিশেষ করে যারা এখন একটু ব্যাকফুটে আছেন। তারা কিন্তু মনে করে যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলা আরও প্রফেশনাল হওয়া প্রয়োজন, কারণ প্রফেশনাল হইলে সবাই বেনিফিটেড হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে যে গোয়েন্দা সংস্থাগুলোতে অনেকে বলে যে ভাই সিভিল দিলে পারে এটা ঠিক হয়ে যাবে। এটা আমার সাথে অনেকেই আর্গুই করছে, ভাই সিভিল মিলিটারি মানে ধরেন যদি সিভিলিয়ান দিয়ে দিই তাহলে দেখবেন যে খুব ভালো হয়ে গেছে, আবার মিলিটারি দিলে বলবে যে না মিলিটারিরা খুব প্রফেশনাল, এটা কাজ করবে। এই দুইটাই যদি হইতো যে সিভিলিয়ান দিলে সব ঠিক হয়ে যাবে, তাহলে ফর্ম করার পর ইন্দিরা গান্ধীর কেন অ্যাসোসিনেশনের হয়ে মারা গেল? এর উত্তর কিন্তু আপনি পাবেন না। আর বলবেন তো মারে নাই, আমি তো ফেল করছে, তাই না? সো আর্মি দিলেই যে এটা প্রফেশনাল হবে এইটাও আমি মনে করি না, কারণ আর্মির যে অফিসাররা এনএসআই ডিজিএফআইতে আসে এরা তো ডেপুটেশনে আসে, কাজ শেষ, কিছু মজা করলো, নেভি থেকে আসে, এয়ারফোর্স থেকে আসে, এরা আসে পিকনিক করে, পিকনিক পার্টি, অনেকে বলে পিকনিক পার্টি, অনেকে অবশ্য ভালো কাজও করছে, বাট ভালো কাজ বলে স্টেটের জন্য ভালো কাজ, কিন্তু জনগণের জন্য ভালো কাজ নাও হইতে পারে। সো এইটা করে, কিন্তু এতে জনগণ যে লং টার্ম বেনিফিটেড হবে এটা কিন্তু হয় না। যেটা প্রয়োজন হচ্ছে যেটা বারাক ওবামা ক্ষমতায় আসার পরে যেটা করছিলেন সেটা হচ্ছে যে সিআইএ, তখন আমার এক্স্যাক্ট মনে আসতেছে না সিআইএর চিফ কে ছিলেন, ডিরেক্টর কে ছিলেন, বাট মাইকেল মোরাল ছিলেন হচ্ছে এটা ডেপুটি চিফ। তো মাইকেল মোরাল হচ্ছে এই বয়ানগুলোর ব্যাপারে সে খুব এক্সপার্ট। গ্লোবাল বয়ান মানে যে সমস্ত ন্যারেটিভগুলো বা কী ধরনের কীভাবে কাজ করবে সেইগুলো নিয়ে কাজ করছে। সো উনি বলতেছেন, আমার যতটুকু মনে পড়ে আমি পড়লাম যেখানে, যে সিআইএকে টাইট দেওয়ার জন্য তৎকালীন পলিটিক্যাল লিডার্সরা, বিশেষ করে বারাক ওবামার নেতৃত্বাধীন অনেক কাজ করছে। সিনেট যখন এদেরকে অনেক বেশি অ্যাকাউন্টেবল করছে, তখন কিন্তু দেখেন, আপনি বলতেছেন যে সিনেটর বা মানে আমেরিকাতে সিআইএকে আপনি এভাবে টাইট দিচ্ছেন, কিন্তু বাংলাদেশে যদি দেখে কোনো গোয়েন্দা কর্মকর্তা যে ভাই তুই এমপি বাটপাড়ি করছোস, এর কাছ থেকে টাকা লয়ে ওই ঠকায়ে ওরে যা চুরি করে এই টাকাগুলো নিছিস, আইসে আমাকে জ্ঞান দিতেছিস যে তুমি ভালো হও, ভাই এটা তো হয় না। সো এইটা একটা ভেরি ডিফিকাল্ট টাস্ক, মানে মুরগি আগে না ডিম আগে এরকম ব্যাপার। কিন্তু যেটা প্রয়োজন হচ্ছে প্রফেশনাল সেটস অফ ইন্টেলিজেন্স সার্ভিস। এইটার জন্য আসলে আমি যখন কথা বললাম তখন দেখলাম যে আমার কাছে যেটা মনে হচ্ছে, যখন ফর্ম করা হয় তখন বেস্ট অফ দ্য বেস্ট আইবি থেকে, ইন্টারনাল ব্যুরো অফ ইন্ডিয়া, হ্যাঁ, এদের থেকে বেস্ট অফিসারগুলোকে নিয়ে ইন্দিরা গান্ধী গঠন করেন। এবং এইটার কিন্তু এর যে এখন মানে সাউথ এশিয়া, ইভেন বিয়ন্ড সাউথ এশিয়া, আমেরিকা, কানাডা, তার যে একটা হিউজ ডমিনেন্স ক্রিয়েট হয়েছে, এইটা কিন্তু মোদিও গ্রহণ করছে। প্রফেশনাল বডি আপনার
প্রয়োজন, এবং ওই লোকটার ইন্টিগ্রিটি কী, সে কি এই লুটেরা প্রত্যেকটা ডিজিএফআই চিফ এখন নাম আসতেছে যে তারা এই টাকা অত টাকা ইয়ে করছে, তো ওই রকম নাকি সলিড যে মানুষটা ইয়েস আই ওয়ান্ট দিস থিং, এবং আমি সততার সাথে, কোনো চাম্পু না শুধুমাত্র ওই পয়েন্ট কামানোর জন্য খুব স্যার করতেছে, নো, খুবই ডেডিকেটেড অফিসার কি এনএসআই ডিজিএফআইতে দাঁড়াচ্ছে আসতেছে, এবং তারা কি ক্যারিয়ারিস্টিক কিনা। আমি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বললাম, তখন আমি কয়েকটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে তারা যে সমস্যাগুলোর কথা বলতেছে আদার দ্যান ট্রেডিশনাল পলিটিসাইজেশন ব্লা ব্লা ব্লা, তারা মনে করতেছে যে রিক্রুটমেন্ট পলিসিটা যেন খুব ট্রান্সপারেন্ট হয়, এবং এইটা যেন একটা খুব সিস্টেমেটিক হয়, যে কে চাকরি করতেছে এটা একসময় মানে কে রিক্রুট হয়েছে সেটা জানবেও না, এবং এইটা যখন হবে তখন, এবং সে যে একদম খুব ক্রিম মানে মানে খুবই মেধাবী, আবার খুব ইফেক্টিভ, আবার খুবই কৌশলী ইন্টেলিজেন্স অফিসারকে যখন সে নিয়োগ দিচ্ছে, তখন যে জিনিসটা প্রয়োজন হচ্ছে যে এ কি আসলে ইন্টেলিজেন্সের কাজ করতে চায়, নাকি আসছে যে ভাই কোনো চাকরি নেই, কালকে বিশেষ হলে আমি চলে যাব। এটা কেন জরুরি? আপনার যখন একটা স্টেট অফ অফিসার ওভার দ্য ইয়ার তৈরি হবে, সে আপনাকে তথ্য ফ্যাক্টস প্রদান করবে। দ্বিতীয় হচ্ছে যে লং টার্ম ক্যারিয়ার সার্ভিস, ওই যে আপনি বললেন না যে আর্মি থেকে 3 বছরের জন্য পিকনিক করতে আসে, নেভি থেকে আসে, এয়ারফোর্স থেকে আসে, এইটা অনেকে বলে যে বন্ধ হওয়া প্রয়োজন। তারা বলে যে আপনি আর্মি থেকে আসেন, নেভি থেকে আসেন, কিন্তু যেই মুহূর্তে আপনি এই প্ল্যাটফর্মে আসলেন, ইউ হ্যাভ টু সার্ভ আনটিল ইয়োর রিটায়ারমেন্ট। এইরকম যখন হয় তখন কিন্তু অ্যাকাউন্টেবিলিটি হয়, যে শেখ হাসিনার সময় আমি অপরাধ করলাম, আমি খালেদা জিয়ার সময় আমি মুক্তি পেয়ে গেলাম, বা খালেদা জিয়ার সময় আমি অপরাধ করলাম, শেখ হাসিনার সময় আমি কোনো কিছু হইল না, এই জিনিসটা তখন আর থাকে না। কনফিডেন্সিয়ালিটি নাই বললেই চলে। তারা মনে করে যে খুবই সিরিয়াসলি কাজ করা উচিত, এবং কোনো ওই যে টেসবুকে যে ভাই এনএসআই ডিরেক্টরের সাথে ছবি, ডিজিএফআইয়ের পিআরএমসি ডিরেক্টরের সাথে চা খাচ্ছি, এইটা 2-1 মানুষ শুধু জানবে যে হি ইজ ওয়ার্কিং ফর এনএসআই ডিজিএফআই, রেস্ট অফ দেম নো। থার্ড থিং হচ্ছে যে ভীষণ প্রফেশনালিজম। আমার ভাই এক অফিসার আমাকে বলতেছে, সে খুবই ট্যালেন্টেড অফিসার, সে বলতেছে ভাই এনএসআইয়ের মনে হয় 10% অফিসার কাজ জানে, ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল আইডিওলজিস অ্যান্ড ওয়ার্ড, আর রেস্ট অফ ডাম। আমি তো শুনি না তার জব, বলে কি এটা কি হইতে পারে? তো বলে যে হ্যাঁ ভাই, আমি আমার এত বছরের অভিজ্ঞতা, আমি এটা বলতেছি যে ম্যাক্সিমাম ডাম, তারা জানেই না তারা ইন্টেলিজেন্স ওয়ার্কটা কী জন্য করতেছে, কেন করতেছে। এই যে পিকনিক পার্টিটা, সেটা বন্ধ করতে হবে। যে আসতেছে 2 দিনের জন্য মধুরদু খায়া এইখানে কয়েকটা ট্রিপ নিয়ে ওই দেশে যাইতেছে রাষ্ট্রপতির সাথে, ওইখানে যাইতেছে, এইগুলা বন্ধ করা। কারণ এটা বন্ধ না করলে হবে কি, যে এইটার জন্য সব আসবে, পিকনিক করবে, শেষ হয়ে যাবে, কিন্তু এই সংগঠনের মধ্যে দিয়ে যে ইন্টেলিজেন্স কালেকশন, সারা দেশে আপনার তথ্য সংগ্রহ, সেই কাজটা আর হইতো না। এখন আমি কি মনে করি এই সংস্কারটা কি হতে পারে, আমি সেটা বললাম। এখন এগুলো কিভাবে হবে? আমার সাজেশনটা হচ্ছে কোনো এনজিও এটা করবে না, কোনো এনজিও প্রেসক্রিপশনে না, কোনো ধান্দাবাজ রাজনীতিবিদ এটা করবে না, বা এটা কোনো বিদেশি প্রেসক্রিপশনে হবে না। মনে করেন আমেরিকা চাইলেও আমি এইভাবে চেঞ্জ করে দেব, চায়না চাইলেও আমি এইভাবে চেঞ্জ করে, নো, এইটা হইতে হবে একেবারে বাংলাদেশপন্থী। অর্থাৎ আমি বলার চেষ্টা করতেছি যে ওই যে সেট অফ অফিসিয়াল তৈরি হবে, তাকে যেন আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তাকে অজিত দোভাল বানাইতে পারি। ঠিক আছে, আমি যাতে অজিত দোভালের মতো ক্যারেক্টার হতে পারে, বা অ্যালেন ডালাসের মতো আমার কোনো ক্যারেক্টার হতে পারে, এইরকম যখন হবে লং টার্ম, মানে আমার কোনো কাউসার থাকবে না, এটা আমি আসলে বুঝতে পারি না এত বছরে, অন্তত 50 বছর। অথচ দেখেন বাংলাদেশে আমাদের দেশের মতো ট্যালেন্টেড গোয়েন্দা সংস্থায় কাজ করা পাকিস্তান আমলেও ছিল না। পাকিস্তান আমলের অনেক বড় বড় যুদ্ধের ইন্ডিকেশন, যেটা বাংলাদেশের ইন্টেলিজেন্স অফিসাররা বা এসবি অফিসাররা তখন দিয়েছে। আমি মনে করি যদি এই ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে প্রফেশনাল করে ফেলা যায়, এবং তাদের কাজগুলোর ভেতরে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ কী চায় সেই মেসেজটা দেওয়া যায়। আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক পাবলিক ইন্টালেকচুয়াল তারা ডিজিএফআইতে এসে অফিসারদেরকে ব্রিফ করেছে, তারা কেমন চায় সেটা তারা ব্যাখ্যা করেছে।
কিন্তু এই কাজটা থেমে থাকার ব্যাপার না, এটা হচ্ছে কন্টিনিউড একটা প্রসেস। আপনি আজকে থেমে যাবেন, কালকে আবার প্রয়োজন হবে তাকে দিয়ে গুমের শিকার বা গুম করাবেন। আমি মনে করি এই কাজগুলো বন্ধ হতে হবে, বন্ধ হয়ে বরঞ্চ ফোকাস দিতে হবে যে আমার এই ছেলেগুলা যেন ওভার ট্যালেন্টেড হয়, এ যেন এসে ওই তার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে, এ যেন এসে সামগ্রিক গণতান্ত্রিক এবং নিরবচ্ছিন্ন মানুষের সুযোগ সুবিধা সেইটা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে যে চাপ প্রয়োগ করছে সেই জায়গাগুলোতে যেন। আমি চাই যে এই সংস্থাগুলোতে যদি খুবই ট্যালেন্টেড ছেলেমেয়ে আসে এবং সে যদি খুবই প্রফেশনালি কাজ করে, আমার ধারণা বাংলাদেশ এই যে অজিত দোভাল বা অ্যালেন ডেলাস বা অন্যদের মতো যারা গ্লোবাল পলিটিক্সে হিউজ প্লে করছে, এদেরকে তখন মানুষ খুঁজবে। এটার বদলে তারা যেটা করছে যে এই অমুককে তারা ঢুকতে দিবে না, অমুক করবে, অমুকে আটকে দাও, অমুককে যাইতে দিও না, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিগুলো আসলে বাংলাদেশপন্থী কোনো গোয়েন্দা সংস্থা গড়ে তুলতে হেল্প করছে না, বরঞ্চ বাংলাদেশের মানুষ যে ধরনের পরিবর্তন চেয়েছিল সেই ধরনের পরিবর্তনে এটা এক ধরনের বাধা। আমার সাজেশন হচ্ছে আপনারা ধীরে ধীরে আপনারা নিজেরা বা যে সমস্ত মানুষকে বা মানুষের ধারণা আছে জাতীয় নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমের প্রভাব বিস্তার করা, আমার ধারণা যে আপনারা ভবিষ্যতে এই জিনিসগুলোকে মাথায় রেখে যদি পরিবর্তন করেন, আপনাদের নিজেদের ভেতরে আরও প্রফেশনালিজম নিয়ে আসেন, আমার ধারণা বাংলাদেশের ইন্টেলিজেন্সে ভবিষ্যৎ বাংলাদেশে আমরা অজিত দোভাল, আরএন কাও বা অ্যালেন ডেলাসের মতো অফিসার পাবো এবং বাংলাদেশের নিরাপত্তায় এই যে সংস্থাগুলো দীর্ঘমেয়াদে কাজ করছে এবং তাদের কাজের মধ্য দিয়ে বাংলাদেশের নিরাপত্তাহীনতার যে ভয় সেটা আরও কমেছে, সেই জায়গাতে আরও সাধুবাদ জানাতে চাই এবং এই নিয়ে আলোচনার জন্য ইন্টারেক্টিভ ডিসকাশন হওয়া প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ছিল এতটুকুই। দেখুন, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।